আড়মোড়া ভেঙে ধীরে ধীরে চোখ মেলে কায়রাফ। জানলা খোলা থাকায় সূর্যের আলোয় ঘর আলোকিত হয়ে চোখে লাগছে। কাল রাতে ঝুম বৃষ্টির পর আর জানলা লাগানো হয়নি, কারণ কায়রাফ তখন কাশির নেশায় মুগ্ধ হয়েছিল। পৃথিবীর সমস্ত সজ্ঞানতা ছাপিয়ে যখন সে ডুবতে হয়েছিল অন্য এক অনুভবে, পার্থিব সব বোধ তখন তার কাছে ঝাপসা হয়ে গিয়েছিল। আচমকাই খেয়াল হলো বুকের ওপর অনাহিত এক ভার, না অচেনা নয় বরং ভীষণ চেনা, ভীষণ আপন। নরম উষ্ণতায় সেই উপস্থিত বুঝতেই ঠোঁটের কোণে অবচেতন এক চিলটে হাসি ফুটে ওঠে তার। চোখ খুলে সামনে তাকাতেই দেখে কাশি তার বুকের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। অবাক করার বিষয়, মহারানী কত শান্তভাবে ঘুমাচ্ছে আজ। যে নারী দিনের বেশিরভাগ সময় রাজরোষে টকবক করে, সেই এখন নিরুপদ্রব। কায়রাফ অতি সন্তর্পণে কাশির হাতটা তাদের নিজের হাতে তুলে নেয়। সেই নরম কোমল আঙুলগুলো নিজের কপালে, গালে, এমনকি নিজের পুরো মুখে ছুঁয়ে দেয়। চোখ বুজে এক স্বস্তির দীর্ঘশ্বাস ছাড়ে। মুহূর্তটা সে নিজের ভেতর ধরে রাখে, কারণ এমন সকাল বারবার আসেনি। হঠাৎ কিছু মনে পড়তেই কাশিকে আলতো জড়িয়ে রেখেই পাশ ফিরে বেড সাইড ড্রয়ার খুলে ফেলল। ভেতর থেকে বের করে আনা সোনার দুটো বালা। অনেকদিন আগেই কেনা হয়েছিল, কিন্তু সময় করে তা আর দেওয়া হয়ে ওঠেনি। তাই আজ কাশিকে না জাগিয়ে ঘুমের মধ্যেই বালা দুটো তার হাতে পরিয়ে দিল কায়রাফ। অবিকল তখনই কায়সির ঘুমটা হালকা হয়, একটু নড়ে চড়ে সে জেগে ওঠে। পরিস্থিতি বুঝে নিয়ে কায়রাফ চট করে চোখ বুজে ফেলে, ঘুমের ভান করতে থাকে। কাশি কায়রাফের বুক থেকে মাথা তুলে এদিক ওদিক তাকায় পিট পিট চোখে। এরপরে চোখ যায় কায়রাফের পানে। নিশ্চিন্ত হয় এই ভাব, লোকটা দিব্যি ঘুমোচ্ছে। গা থেকে কমফোর্ট সরিয়ে উঠে বসে কাশি। বিছানা ছেড়ে নামতে গিয়েও হঠাৎ থেমে যায়। অজানা এক টান ধীরে পাশ ফিরে আবার কায়রাফের দিকে তাকায়। তারপর নিজেকেই অবাক করে নিজের কায়রাফের বুকে হাত রেখে মাথা নামিয়ে আবার চোখ বন্ধ করে শুয়ে এসে আশ্চর্যজনক ভাবে আজ উঠতে আলসেমি লাগছে কায়সির। সে যে মেয়ে ঘুম ভাঙলে বিছানায় এক মুহূর্ত কাটায় না, আজ তার ইচ্ছে হলো না আবার ঘুমোতে। হয়তো এটাই স্বামীর ভালোবাসার উষ্ণতা, যা অদৃশ্য অথচ প্রলোভ ভাবে অনুভূত। এই ভাবনাতেই হঠাৎ মন পড়ে যায় কায়ানের কথা। ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠেছে, 9টা বেজে গেছে, এখনো তো ওকে খাওয়ানো হয়নি। তৎক্ষণাৎ ধপ করে উঠে বসে কাশি। আর ঠিক তখনই বিধিবাম বিরক্ত হয়ে যায় কায়রাফ। বউটা সবে নিজে থেকে একটু বুকে এসেছিল, আবার হঠাৎই কি হলো? অভিনয় ভুলে সে বলেই ফেলে, উঠলে কেন? ভালো লাগছিল তো। গলা পেয়ে চমকে পেছন ফিরে তাকায় কায়সি। তার মানে এতক্ষণ সে জেগেই ছিল। খানিকটা রাগ মিশিয়ে বলল, আপনি না ঘুমিয়েছিলেন? কায়রাফ উঠে বসে, চোখে দুষ্টু হাসি। না, তোমার অনেক আগেই উঠেছি। তাহলে এভাবে ঘুমের অভিনয় করার মানে কি? কায়রাফ 2 হাত মাথার উপর তুলে শরীরটা টান টান করে হেসে বলে, না হলে এত সুন্দর ফিলিংসটা পেতাম কি করে? এরকম ইঙ্গিতপূর্ণ কথায় কায়সির কান পর্যন্ত গরম হয়ে যায়। সে বুঝে যায় তার সব কাণ্ড ধরা পড়ে গেছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে ওর। ইস, কি বোকামিটাই না করলো। এখন সারাদিন জ্বালিয়ে না মারলেই হলো। এইসব ভেবে লজ্জা সহ রেগে উঠে বসে, পাশ থেকে বালিশ নিয়ে ছুড়ে দিয়ে বলে, অসভ্য নির্লজ্জ লোক, সবসময় সুযোগ খোঁজেন। কায়রাফ বালিশটা ক্যাচ করে ভ্রু নাচিয়ে নাচিয়ে জবাব দেয়, তুমি সুযোগ দেও কেন? আমি খুঁজবো না কেন? এত সাধু কই নয় আমি। আর এক মুহূর্ত সেখানে না থেকে আলনা থাকা শাড়ি টেনে নিয়ে এসে ব্যস্ত পায়ে ওয়াশরুমে ঢুকে পড়ে কায়সি। এইদিকে কায়রাফ আবার কায়সির সামনে উচ্চস্বরে সেই গা জ্বালানো হাসি দিচ্ছে। কায়সি তা শুনতে পেয়ে ভাবলো, এই লোকের সামনে আর এক মুহূর্ত নয়। কায়সি এটা ভালো করে বুঝে গেছে, ওদের মধ্যে যতই সব ঠিকঠাক হোক না কেন, একে অপরের সাথে ঝগড়ার বিষয়টা কোনোদিন মিটমাট হবে না। এটা নিঃসন্দেহে পার্মানেন্ট। আজ সকালে কায়রা সতেজ মুড নিয়ে রান্নাঘরে ঢুকছে, ভেবেছে আজ সে নিজেই ব্রেকফাস্ট বানাবে। অগত্যা সে তার প্রিয় লুচি আর আলুর দম বানিয়ে ফেললো। কায়ানকে টিভির সামনে বসিয়ে রেখে ঝটপট এক হাতে সব সাজিয়ে ফেললো। রান্না শেষে খেয়ে দিয়ে নিজেও কায়ানের পাশে বসে অগি কার্টুন দেখতে লাগলো। এই কার্টুন কায়ানোর প্রিয়। ফোনটা টাচে থাকার কারণে
কাররা ভাতিজার সাথে কার্টুন দেখতে খুব মনোযোগী। টিভিতে অগিকে ককরোচরা মারছিল, আর তাই কায়ান মুখ কুচকে বলল, পুপি দেখেছো ককরোচরা বাল বাল অগিকে মারলে কত পচা। কায়ান কায়রাকে ফুপি সম্বোধন করলেও পুপি শোনা যায়, কারণ কায়ান র ব খ এ সমস্ত স্পষ্ট উচ্চারণ করতে পারে না। কিন্তু বাড়ির সদস্যরা সেসব বুঝে নেয়। কায়রা প্রতি উত্তরে মাথা ঝাঁকিয়ে হেসে বলে, সহমত বাচ্চা। ককরোচ তিনটে সারাদিন অগিকে জ্বালিয়ে মারলো, সেই ছোট থেকেই দেখে আসছি। ঠিক তখনই কাশি আসে ড্রয়িং রুমে। কায়ানকে কোলে নিয়ে কায়রার দিকে তাকিয়ে বলে, ইস, তুমি তো না খেয়ে আছো তাই না? এত দেরি হলো আজ উঠতে? কায়রা হেসে উত্তর বলে, চিল ভাবি, আজ আমি নিজেই সবার জন্য রান্না করেছি। আমার প্রিয় লুচি আর আলুর দম করেছি। আমি পেট ভরে খেলাম মাত্র, আর কায়ানকে দুধ গরম করে খাইয়ে দিয়েছি সকালে। কায়সি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আর এইদিকে আমি ভাবছি ছেলেটা না খেয়ে আছে। কায়রা হেসে বলে, ভাইজানা তুমিও তাড়াতাড়ি খেয়ে নাও, লুচিগুলো এখনো গরম আছে, বেশি দেরি হলে ঠান্ডা হয়ে যাবে। কায়সি কায়ানকে সোফায় বসিয়ে মাথা নাড়িয়ে বলল, যাচ্ছি। এরপর কায়সি চলে যায়। কায়রা তৈরি হয়ে একেবারে নিচে নামে। খাওয়া দাওয়া শেষ করে কায়ানকে কাছে এসে তার গালে একটা চুমু দেয়। তারপর কায়রার দিকে তাকিয়ে বলে, ভার্সিটি যাবে না আজ? কায়রা মাথা নেড়ে উত্তর দেয়, না, আজ কোনো ইম্পর্টেন্ট ক্লাস নেই, গিয়ে কি করবো, তাই ভাবলাম বাসায় থাকি। আচ্ছা, ট্যুর কবে তোর? কায়রা বলে, আজ রাতে গাড়ি ভাইজান, তারপর কাল সারাদিন ঘোরাঘুরি হবে, আর কাল রাতে বাস ধরে সোজা টাঙ্গাইল ফিরবো। কায়রা মাথা নাড়িয়ে বলে, আচ্ছা, সাবধানে যাবি, নিজের খেয়াল রাখবি। আমার বোধ হয় রাতে ফিরতে লেট হবে, মন্ত্রণালয় বৈঠক আছে আজ, তাই গাজীপুর যাব। কবিরকে বলে দেব, ও তোকে এগিয়ে দিয়ে আসবে। আল্লাহ হাফিজ। কায়রা হাসি মুখে উত্তর দেয়, ওকে ওকে, আল্লাহ হাফিজ। বিকেলের হালকা বাতাসে জানলার ধারে গাছের পাতাগুলো ধীরে ধীরে দুলছে। রোদের মোলায়েম ছায়া কমে আসছে। জানলার পাশে নরম বিছানায় চোখ বুজে শুয়ে আছে বিশান। বুকের ওপর উল্টো করে রাখা একটি বই, সমরেশ মজুমদারের কালবের বেলা বইটি। চোখের এখনো ঘুম ভিভোর হয়েছে। 1 ঘন্টা আগে স্কুল থেকে ছেলে মেয়েদের নামিয়ে বাড়ি ফিরেছে সে। তারপর নিজের ঘরে এসে বই হাতে নিয়েছিল। পড়তে পড়তে কখন যে চোখ লেগে গেছে সে বুঝতে পারেনি, সে নিজেও টের পায়নি। ঘুমটা গভীর নয়, তবে এভাবে প্রায় 1 ঘন্টা কেটে গেছে। দরজা হালকা ক্ষীণ শব্দে ঘুমটা হালকা হয়ে ভেঙে যায়। প্রিহা ঘরে ঢুকছিল নিঃশব্দে, ডাকেনি বাবাকে। তবু বিশানের চোখের পাতলা নড়াচড়া দেখে বোঝা যায় ঘুম ভেঙেছে তার। সে একটু অপরাধী গলায় বলে, সরি পাপা, ঘুম ভাঙিয়ে দিলাম তোমার। বিশান আড়মোড়া ভেঙে উঠে বসে, রেডি গ্লাসটা খুলে পাশে রেখে বইটা সরিয়ে দিয়ে হালকা হাসে বলল, না প্রিন্সেস, ভালো হয়েছে জাগিয়ে দিয়েছো, এখন ঘুমালে রাতে নিশ্চিন্ত ঘুম আসতো না। প্রিহা এসে বিছানায় ওঠে, বাবার পাশে গিয়ে গুটিসুটি মেরে বসে, কিছুক্ষণ চুপচাপ থাকে। বিশান তাকিয়ে থাকে মেয়ের মুখের দিকে, স্বাভাবিক সিদ্ধ ভাবে জিজ্ঞেস করে, বিভান কোথায়? স্কুল থেকে এসেই খেলতে চলে গেছে নাকি? একটুকু থেমে যায় প্রিয়া। বিশান ভ্রু কুচকে তাকায়, মুড অফ। প্রিয়া মাথা নাড়ে, কিন্তু চোখ দুটো অন্য কথা বলে দেয়। কিছুটা দ্বিধা, কিছুটা সংকোচ। বিশান মেয়ের হাতটা নিজের হাতের মুঠোয় নেয়, ভরসা দিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আমার প্রিন্সেসের? আমার কাছে সামান্য কথা বলতে যদি সংকোচ করো, তাহলে ভাববো এখনো তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারিনি। প্রিয়া তৎক্ষণাৎ বলে, না না পাপা, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু কথাটা এমন যে তোমাকে বললে তুমি রাগ করবে। বিশাল শান্ত গলায় বলে, বলেই তো দেখো, পাপা কি কখনো অকারণে বকেছে? টেল মি। ভরসা পেয়ে আর দেরি না করে প্রিয়া লম্বা করে একটা শ্বাস নেয়, তারপর চোখ বন্ধ রেখে বলে, এক নিঃশ্বাসে বলে ফেলে, পাপা, আই থিঙ্ক ইউ টু গেট ম্যারিড।
পিছনের হাতের বাঁধন মুহূর্তে আলগা হয়ে যায়। সে কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থাকে মেয়ের দিকে, একেবারে নির্বাক ভঙ্গিতে। এমন দৃষ্টিতে প্রিয়ার বুকের ভেতরটা কেঁপে ওঠে। তার বাবাকে সে চেনে, সহজে রাগে না, আর রাখলে চেঁচামেচি করে না, শুধু অস্বাভাবিক রকম শান্ত হয়ে যায়, যেটা সাধারণ রাগের চেয়েও ভয়ঙ্কর। তাই তাড়াহুড়ো করে এসে বলে, পাপা পাপা শোনো, প্লিজ আমাকে ভুল বোঝো না। আমি অনেকদিন ধরে এই কথাটা ভাবছি, তাই আজ বলে ফেলেছি। এভাবে আর কতদিন? পিশান ধীর ঠান্ডা গলায় বলে, এত বড় হয়ে গেছো যে বাবাকে বিয়ের কথা কনভিন্স করতে চাইছো? প্রিয়া বাবার হাত ধরে বলে, তুমি তো আমাকে সেই ভুলে বুঝলে, আর এই যে বললে এত বড় হয়ে গেছি বলে এসব বলছি। আমি তো কোনো খারাপ কথা বলিনি পাপা, আমি শুধু চাই তুমি ভালো থাকো। একটু বিরক্ত হয়ে হাত ছাড়াতে ছাড়াতে বলে, দিস ইজ টু মাচ। পিশানের হাত শক্ত করে ধরে রাখার চেষ্টা করে প্রিয়া। পিশান ছাড়াতে চাইছে, কিন্তু প্রিয়া যে সহজে ছাড়তে দিচ্ছে না। সে তার পাপাকে মানানোর মিশনে নেমেছে। ঠিক তখনই দরজার দাঁড়িয়ে থাকা প্রীতিশা ধীরে ধীরে ভেতরে ঢুকলো। প্রিয়া ভুল কিছুই বলেছে ভাইয়া, তুমি শুধু শুধু রিয়েক্ট করছো। পিশান সামান্য ক্ষিপ্ত মুখে বলে, এই তোরা কি দল পাকিয়েছিস? কিছু মাস চুপ ছিলি, এখন আবার শুরু করলি? প্রিয়া হতাশ গলায় বলে, তুমি বোঝো না কেন পাপা? এমন কেন করছো? আমরা দেখছি তুমি ভালো নেই, কিন্তু জেদ কমবেই না তোমার। কৃষণ স্তব্ধ চোখে তাকিয়ে বলল, আমি কি বলেছি যে আমি ভালো নেই? তাহলে বাড়াবাড়ি কথা কেন হচ্ছে? আমাকে বলে লাভ নেই। নানাকে কিভাবে না করবে তুমি? আমরা সবাই চাই তুমি বিয়ে করো। নানা ফোন করেছিল, সামনের সপ্তাহে আসছেন। রিহান কথায় কৃষণ বিস্মিত চোখে বড় করে তাকিয়ে রইল। বলে, কি তোর নানা আসছে? প্রীতিশা বিজয়ের হাসি দিয়ে বলে, এবার কি করবে তুমি ভাইয়া? কৃষণ গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে। এটাই বাকি ছিল, এদের না হয় না থামিয়ে রাখলো, কিন্তু নিজের শ্বশুরকে কি বলবে? ভাগ্য করে পেয়েছিল একখানা শ্বশুর। বিভানীর আসার শব্দ পেয়ে শান্ত হয়ে বলে, এই টপিক এখানে ক্লোজ, বিভান আসছে। সবাই সেই মুহূর্তে চুপচাপ থাকলো। ঘরটা তখন অদ্ভুত স্থিরতা নেমে আসে। হঠাৎ বিভান ঘরে ঢুকে পড়লো, হাতে ক্রিকেট ব্যাট নিয়ে। ক্রিকেট খেলে ঘেমে নিয়ে এসেছে ছেলেটা, পোশাকে খেলাধুলোয় ধুলো লেগে আছে। পিশান তাকে একটা তোয়ালে ছুড়ে দিয়ে বিভান সেটা ক্যাচ করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে ঘরে ফিরে সে আক্রোশের সঙ্গে বলে, কি ব্যাপার সবাই এত চুপচাপ? প্রীতিশা চাঞ্চল্য হাসি দিয়ে বলে, তোর অপেক্ষায় করছিলাম সবাই, দাঁড়া আমি মিল্কশেক নিয়ে আসি। বিভান বলে, মনে করে এক্সট্রা কোকো দিও মনি। এরপর পিশান বাবার দিকে তাকিয়ে বলে, পাপা আজ রাতে না হয় তোমার ট্যুর কাজ সব কমপ্লিট করেছো? পিশান মাথা নাড়িয়ে বলে, না প্লিজ এসো দুজনে হেল্প করো। মাথা থেকেই বেরিয়ে গেছিল গোছাগাছি ব্যাপারটা। বিভান প্রিয়াকে পিচ করে বলে, আপু বাসায় থেকে সারাদিন কি করো? কোনো কাজে হওনি? প্রিয়া মুখ বাঁকিয়ে ভেঙচি দিয়ে বলে, মার খাস না আমার হাতে, চল কাজে লেগে পড়, এসেছে বড় জ্ঞান দিতে। পিশান তখন তর্ক করে বলল, ঝগড়া করো না বাচ্চারা, বি কেয়ার কোয়ারিট। এরপর সে ছোট একটা ব্যাগে কিছু শার্ট আর প্যান্ট ভরে নেয়, সঙ্গে কয়েকটি প্রয়োজনীয় জিনিস। পিছনে একটা পারফিউম ব্যাগ হাতে এবং বলে, এটাও নিয়ে যাও, এর স্মেল দারুণ। প্রিয়া আগ্রহে চোখ বড় বড় করে বলে, কয়টা গাড়ি পাপা, আর কবে ফিরবে? কৃষণ দৃঢ় স্বরে বলে, রাত 8টায় গাড়ি, ফিরতে ফিরতে পরশু ভোর হবে। প্রিয়া উচ্ছ্বাসিত হয়ে বলল, পাপা শুনেছি জাফলং কেনাকাটার জন্য অনেক ভালো, তুমি আমার জন্য ফুল লাগানো হ্যান্ড এনো আর হাতে বোনা ব্যাগ। পিশানো তাল মিলিয়ে বলে, আর আমার জন্য ইন্ডিয়ান চকলেট আর স্ন্যাক্স। পিশান মাথা নাড়ায়। ঘরটায় তখন নীরবতার মধ্যে এক অদ্ভুত তৎপরতা আর পরিবেশের উষ্ণতায় ভরে গেছে। ছোটদের কৌতূহল, বড়দের ভাবনা এবং আগামীর অপ্রকাশিত ঘটনার প্রতীক্ষায়। কিন্তু পিশানের চিন্তা ভাবনার আজ অন্য জায়গায়। সে তো ভাবছে তার জেন্ডারের শ্বশুরের কথা।
ডেঞ্জারের শ্বশুরের কথা, তার আসার কথা শুনে পিছনের পিলে চমকে গেছে। আসলে না জানি কি হয়, উফ, এসব ভেবে এক্ষুনি ঘামতে শুরু করছে পিছন। বারবারই পিছন তার শ্বশুর নিজাম উদ্দিনের কাছে ছেলে সম। জামাই শ্বশুর সম্পর্ক এদের থেকেও কেউ বলবে না। জীবনে পিছনে নিজের বাবা মা কখনো বিয়ের জন্য প্যারা দেয়নি, কিন্তু তার শ্বশুর নিজের মেয়ের সংসারের জন্য কাউকে ঢোকাতে চায়। এর চেয়ে আশ্চর্যের বিষয় পৃথিবীতে দুটো। কাবিরপুলকে কলেজ অব্দি এগিয়ে দিতে খানবাড়িতে চলে এসেছে সন্ধ্যা 7টায়। গাজীপুর যাওয়ার আগে কায়রা ফোন করে কাবিরকে এই একটাই দায়িত্ব দিয়ে গেছে, কায়রাকে বাস পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে। শুধু তাই না, বাসে তুলে দিয়ে একদম সিটে বসিয়ে দিয়ে আসার আদেশ দিয়েছে। খানবাড়ির দাঁড়গোড়ায় দাঁড়িয়ে কাবির ডাকাডাকি শুরু করেছে, যদিও ওইটাকে ডাকাডাকি না, রীতিমতো চেঁচামেচি করা বলে। কাবির ডাকতে থাকে, কায়রা, আরে এই ছেমড়ি, তাড়াতাড়ি আয়। ভেতর থেকে ভেসে এলো কায়রার জবাব, আসছি আসছি, আর 5 মিনিট ভাইজান। কিন্তু সেই আসছি আর আসছে না। কাবির গলায় আওয়াজ শুনে কায়েসি নিচে নেমে আসে, সঙ্গে গোলুমলু সাদা কালো প্যান্টের পোশাকে কায়ান, মাথায় টুপি দেওয়া। এদিকে কায়েসি কাবিরকে দেখে সে বেশ প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। সাদা শার্টের ওপর ডেনিম জ্যাকেট, সাথে চকচকে সাদা শু। যেন কায়রা নয়, কাবির নিজেই ঘুরতে যাবে বলে এত প্রস্তুতি। যাকে অযথিত ভাবনায় দূরে সরিয়ে কায়েসি ধীর শান্ত স্বরে বলে, ভেতরে এসে বসো, তৎক্ষণাৎ কায়রা চলে আসবে। সেই সব কথায় ধ্যান নেই কাবিরের, কারণ কাবিরের চোখ তখন আটকে গেছে কায়ানের দিকে। গোল পান্ডার ড্রেসে ওকে দেখে যে আর 1 সেকেন্ডও দেরি করলো না, চট করে কোলে তুলে নিল কায়ানকে গোটা 10 চুমু খেয়ে কায়েসিকে নাকচ করে বলল, না এখন ভেতরে যাবো না, গেলে আবার সুলেজ খুলতে হইব, এটা বানতে 2 দিন আগে আমায়। কায়েসি আর কিছু বলল না। এইদিকে কায়ান ছোট 2 হাত দিয়ে কাবিরের গলা জড়িয়ে ধরে ওকে চকচকে পোশাকের দিকে তাকিয়ে থাকে গোলগাল চোখে। ওর মাথায় ঘুরতে দেরি হয় না যে তার চাচু আজ কোথাও যাচ্ছে। সে ঘুরতে যাওয়ার বিষয়ে বারবারের মতন আগ্রহী হয়ে অধো গলায় জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? আমিও যাব। কায়েসিটা শুনে দ্রুত মাথা নাড়ে, না, এই রাতের বেলায় কোথায় যাওয়া হবে না, ঘরে বসে মুখে পড়া দেবে তুমি। এই কথা শুনে কায়ান আর কাবির দুজনে একসঙ্গে মুখ কুঁচকে ফেলল, একজন পড়ালেখার ভয়ে, আরেকজন একেবারেই অকারণে। কাবির স্বাভাবিক সিদ্ধভাবে বলল, কায়ান যাইবো আমার সাথে, সারাদিন এমনিতেই পোলাডারে ঘরে রাইখা ঘর কুনা বানাইতেছেন, এখন সুযোগ আছে, যাইব না কেন? আমি নিয়ে যাইতেছি, ঠিক সময় মুরগির বাচ্চাটারে বাড়িতে আইসা পার্সেল দিয়ে জামুগে, টেনশন নট। কায়েসি নিশ্চিত দৃষ্টিতে তাকিয়ে রইল কাবিরের দিকে। জানি এই ছেলেটার সঙ্গে এখন তর্ক করে কোনো লাভ নেই, তাই অযথা তর্কে গেল না। কাবির প্যান্টের পকেটে হাতড়ে 3টে আচারের প্যাকেট বের করে। এগুলো যে কায়েসির জন্যই এনেছিল, তা কায়েসির দিকে আচারের প্যাকেটগুলো বাড়িয়ে দিয়ে বলল, এই দিয়ে নেন, ইন্ডিয়ান আচার, এক বন্ধু গেছিল তখন নিয়ে আইছে। কায়েসি খানিকটা থমকে গিয়ে বলে, আমি নেব? কাবির মাথা নাড়ল। কায়েসি হাত বাড়িয়ে প্যাকেট 3টা নিল। কাবির একটু স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, আগে আমাদের একটা সহজ সুন্দর সম্পর্ক আছিল, বন্ধুত্ব, আর এই কয় বছরের দেবর ভাবি। এই সহজ সম্পর্কগুলোর অযথা জটিল বানানোর কারণ আমি দেখি না। সবকিছুতে এত দ্বিধা, এত সংকোচন, এইগুলাই তো আরো কারণ নাই। অতীতে যাই হোক, জীবন তো আর থাইমা থাকে না। কায়েসি আলতো একটা নিঃশ্বাস ফেলল। সবকিছু কি সত্যি এত সহজ? তবে এটা সত্য, আমি এগিয়েছি অনেকটাই। কাবির কায়ানকে একটু উঁচু করে ধরে হেসে বলল, দিস ইজ দ্যাট বেস্ট প্রুফ। এর চাইতে বড় প্রমাণ আর হইতেই পারে না। কায়েসি ঠোঁট হালকা হাসি খেলে যায়। হঠাৎ তার চোখ পড়ে কাবিরের বাম হাতে থাকা কালো ফ্রেন্ডশিপ ব্যাটার দিকে। ফ্রেন্ডশিপ ফরওয়ার্ডে লেখা, তাতে এই ব্যান্ডটা সে নিজেই কিনেছিল 1 জোড়া, কয়েক বছর আগে নিজেও হাতে পরিয়ে দিয়েছিল কাবিরকে। এতদিন পরও সেটা পড়ে আছে, হারায়নি। এই ভেবে অবাক হয় কায়েসি, এতদিন খেয়াল করেনি, তাই মুখ ফসকে বেরিয়ে যায়।
এই ব্যান্ড, এটা এখনো আছে তোমার কাছে? কাবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে একেবারে স্বাভাবিক ভঙ্গিতে বলল, না থাকার কি, আপনার হাতেও তো আছে দেখতেছি। তাছাড়া বন্ধুত্বের সম্পর্কটা আমি শুধু থেকেই পালন করছি। বিয়ের পর পিছাইয়া আছিলেন আপনি, এমন ভাব যেন আমাকে চিনতে নেই না। কোন জন্মের এক্স লাগিয়ে আপনারে? অজয়রা ঢং। কায়সী বিদ্রুপের স্বরে বলে, এত বন্ধুত্ব পালন করছো যে তুমি, থেকে আপনিতে এসেছো, এটা কি অপরিচিত বিহেভিয়ারের সাথে যায় না? কাপে মৃদু শ্বাস ফেলে বলে, ওইটা সম্পর্কের খাতিরে। বড় ভাইয়ের বলে তুমি কইতে পারো না। তাছাড়া বন্ধুত্বের এইসব ফ্যাক্ট না। তাই সে ভ্রুকুচকে খানিকটা রাগী গলায় বলল, তোমাদের 3 ভাই বোনের একটা জিনিস দেখে আমার মাঝে মাঝে ভীষণ রাগ হয়, আবার এমন বোর্ডিং দেখে ভালো লাগে। রাগের কারণটা হলো, তোমরা নিজেদের এবং ভাই বোনদের দোষ কখনো দেখতেই পারো না। মানে যদি তোমার ভাই খুনও করে, তাও তোমার বুক ফুলিয়ে বলবে, আমার ভাই যেহেতু করেছে তাহলে সেটা ঠিকই। ভাবি এ কথায় হো হো করে জোরে হেসে ফেললো। পরমুহূর্তে হাসি থামিয়ে বলে, এই কথা এক্কেরে খাঁটি সত্য ভাবি, কিন্তু একটা সত্য কথা আমিও কই শোনেন। আপনার জন্য যদি বেস্ট কেউ থাকে তাহলে সেটাই নিঃসন্দেহে আমার ভাইজান। সে মানুষ যেমন হিসেবে খাঁটি, তেমন তার ভালোবাসাও খাঁটি। একজন মানুষের 99টা ভালো কাজের জাস্টিফাই করা হয়, একটা মিস্টেক করলেও সেটাই ধরা উচিত না। এইটা আপনিও বুঝবেন একদিন। দয়া কইরা দেন একদিন আমার ভাই ভাবির ভালোবাসা যেন লাইরি মুচির মতন গাঢ় হয়। ফুট। কায়সী মুখ কুচকে মৃদু আহাজারি করে বলল, আল্লাহ, এটা জীবনে শুধরাবে না। এই কথা বলে সে দ্রুত পায়ে সিঁড়ি বয়ে উপরের ঘরে চলে যায়। আর নিচে দাঁড়িয়ে কাবির হেসেই চলছে। সেই উচ্চস্বরের হাসির শব্দ ভরে ওঠে খানবাড়ি। এরপর কায়রা ছোট একটি ব্যাগে হাতে নিয়ে বেরিয়ে এলো নিজের ঘর থেকে। তার পরনে কালো কুর্তি আর জিন্স প্যান্ট, গলায় সাদা মাফলার পেঁচানো। রাতে শীতে পারবে বিধায় ঠান্ডা লাগবে, তাই এই মাফলার নিয়ে এসেছে। ওর এমনিতে ঠান্ডা লাগলে গলায় ব্যথা হয়, এই শীতে ব্যথাও হয়েছে, তাই আগে ভাগে নিরাপত্তা নিশ্চিত করেছে সে। এইদিকে কায়রার দেরি হওয়ায় কাবির বলল, আরো দেরি করতি, বাস ছাইরা দেওয়ার পর যাইতাম। কায়রা হালকা করে হেসে বলল, রেডি হতে লেট হয়ে গেল। মেয়েদের রেডি হতে একটু বেশি সময় লাগে, বিয়ে করলে বুঝবে ভাইজান। এখন তো আমাকে অবলা পেয়ে মেজাজ দেখাচ্ছ, এবার চলো চলো। কাবির কায়রার কথায় মাছি তাড়ানোর মতো ভান করলো, পাত্তাও দিল না। এরপর কায়ানকে কোলে নিয়ে কায়রার সাথে করে বেরিয়ে পড়লো। তাদের লক্ষ্য ভার্সিটি, সেখান থেকেই গাড়ি ছাড়বে। তাড়াতাড়ি পৌঁছতে পথে নেওয়া হলো একটি ছোট রিক্সা। আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। রাতের হালকা হাওয়ায় মাফলারটা কায়রার গলার চারপাশে নরম ভাবে জড়িয়ে ফেলেছে। আর কাবিরের কাঁধে কায়ান মাথা রেখে রাতের শহরটা দেখছে গোল গোল চোখে। রাস্তার চারপাশে লাইটিং দেখে মাঝে মাঝে হাত নাড়াচ্ছে উচ্ছ্বাসে। অবশেষে ভার্সিটির মাঠে পা রাখলো কাবির আর কায়রা। শীতের রাতে হালকা কুয়াশায় মাঠটা অদ্ভুত এক উৎসের আমেজে ভরে আছে। সামান্য ঝাপসা চারপাশ, চারিদিকে ব্যস্ততা, ব্যাগ কাঁধে শিক্ষার্থীদের ছোট ছোট লক্ষ্য করা যাচ্ছে। কায়রাকে আসতে দেখে দীপ্তি আর জাহিদ এগিয়ে এলো। দীপ্তি চাপা গলায় বলল, আরেকটু আগে আসবি না? এত দেরিতে করে কে আসে বলতো? জিয়াদ ঘড়ির দিকে তাকিয়ে গম্ভীর সুরে বলল, আর 20 মিনিট পরেই কিন্তু বাস ছাড়বে। কায়রা দুজনের দিকে তাকিয়ে হালকা হাঁপ ছাড়লো। লক্ষ্য করলো জিহান আসেনি, তাই জিজ্ঞেস করলো, জিহান আসেনি? ওকে তো দেখছি না। জিহান কাঁধ ঝাঁকালো, কয়েকদিন ধরে ওর কোনো খবর নেই, মেসেজ করছিলে, রিপ্লাই পাইনি। কায়রা ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেললো, বিরক্ত স্বরে বলল, হোয়াট এভার। কাবির তখন পর্যন্ত চুপচাপ দাঁড়িয়েছিল। সে বলল, তাহলে আমি যাই, সব নিছক তো ব্যাগে, আরেকবার চেক দে। কায়রা ব্যাগের চেন খুলে তাড়াতাড়ি চোখ বুলিয়ে নিল। হঠাৎ মুখ বিকৃত করে বলে, ওহো, পানির বোতলটাই নেই। ভাবি পানি ভরে টেবিলে রেখে দিয়েছিল, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। সিট। কাবির হালকা হেসে বলল, দাঁড়া, সামনের দোকান থেকে আয়না দিতেছি।
কায়ানকে সঙ্গে নিয়ে কাবি দ্রুত দোকানে গেল। কিছুক্ষণ পর 1 লিটার বোতল হাতে নিয়ে এসে কায়রার দিকে বাড়িয়ে দিল। রাখ, এবার তাহলে চলি, সাবধানে থাকবি। কায়রা কায়ানকে চুমু দিয়ে হাত নাড়িয়ে বলল, ওকে ওকে, টাটা কায়ান। কায়ানও ছোট হাত নেড়ে বলল, টাটা পুপি। এক মুহূর্ত পর কাবির আর কায়ান ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। দৃপ্তি ফিসফিস করে বলল, ইয়া, এটাই তো সেই ছোট ভাইজান। কায়রা হাঁটতে হাঁটতে বাসে উঠতে উঠতে বলল, কেন? তৃপ্তি চোখ বড় বড় করে বলল, হি ইজ ড্যাম হ্যান্ডসাম। তো ছোট ভাইজানকে আগে দেখিনি, বড় ভাইয়ের অবশ্য টিভিতে দেখেছি, আর এখন তো আমাদের এমপি সে। কায়রা হেসে মাথা নাড়ালো, নজর দিয়ে লাভ নেই, আমার দুই ভাইজানেরই ফিক্সড। দৃপ্তি বুক চেপে নাটকের ভঙ্গিতে বলল, দিল টুকরা হো গিয়া। জিহাদ আর কায়রা একসাথে হেসে উঠল। এবার জিহাদ মুচকি হেসে বলল, তোর বয়ফ্রেন্ড আসছে, ভণ্ডামি বাদ দিয়ে এখন শান্ত হয়ে বস। দীপ্তি তড়িঘড়ি নিজের সিটে গুছিয়ে বসলো। ওরা বন্ধুরা মিলে আগেই সিট প্ল্যান করে রেখেছিল। সামনে দ্বিতীয় সারির জানলার পাশে সিটে বসার কথা কায়রার, তারপর দীপ্তি ও তার বয়ফ্রেন্ডের, শেষে জিহাদ। মোট 17 জনের মতো শিক্ষার্থী যাচ্ছে এই ট্যুরে, সঙ্গে 5 জন শিক্ষক। এইবার শুধু ডিপার্টমেন্টের ভিত্তিক শিক্ষক নেওয়া হয়েছে। মোট 2টো বাস যাবে। প্রথম বাসে উঠেছে কায়রা ও তার বন্ধুরা, আর দ্বিতীয় আর তার শিক্ষার্থীরাও সেই বাসে উঠবে। পিশান আর আনিমুল স্যার বাসে উঠতেই এক মুহূর্তের জন্য কায়রার বুকের ভেতরটা ধক করে উঠলো পিশানকে দেখে। পিশানের পরনে হোয়াইট ডেনিম শার্ট, হাতা দুটি সুচালো ভাবে গোটানো, তার উপর নেভি ব্লু জ্যাকেট, শার্টের সঙ্গে মানানসই হোয়াইট রঙের কাটল ট্রাউজার, যা আরামদায়ক আর মার্জিত শোভা দিচ্ছে। তার কাঁধে ঝোলানো একটি সাদা মাটা ব্যাকপ্যাক। পিছনের পোশাকের মধ্যেও সুরুচির সঙ্গীত ব্যক্তিত্বের বিশেষ ছাপ ফুটে উঠছে, যা সুশৃঙ্খল পরিণতি এবং ভীষণ মানিনী। কারণ কাছে এইসব পুরুষের সৌন্দর্যের মনোন্নত সরল ভঙ্গি অথচ দৃঢ় কি উপস্থিত জানান দিচ্ছে। এই যে কায়রা বেহায়ের মতন তাকিয়ে আছে, এখন সবাই বলবে দোষ কায়রার চোখ। এত স্পষ্ট মুগ্ধতা নাকি শোভা পায় না নারীদের, মেয়েদের নাকি এতখানি প্রকাশ মানায় না। সমাজ খুব সহজেই আঙুল তুলবে তার দিকে। দৃষ্টিরও মাত্রা আছে, আর সেই মাত্রার বেড়া টপকালেই অপরাধ। কিন্তু কেউ কি একবারও ভাববে না পিছনের দিকটা, এই যে তার অতিরিক্ত পুরুষালী সৌন্দর্য। হ্যাঁ, অতিরিক্ত তো এমন সৌন্দর্য যেখানে চোখ আটকাতে যায়, দৃষ্টি সরাতে মন চায় না কায়রার। এতে কায়রা বেহায়া উপাধি পেলে পাক, কিন্তু সে দেখবে তার স্বপ্ন পুরুষকে মন ভরে দেখবে। তার ভ্রু, গাঢ় রেখা, চোখের দৃঢ়তা, চোখের গভীরতা, স্থিরতা, সবকিছুকেই কায়রা আটকায়। তাই ও দেখতেই চলছে। এখানেই কায়রার দোষ কোথায়? তবে সে তো কেবল মানুষ, তার হৃদয়েও রক্ত মাংসের। তারও স্বপ্ন পুরুষের প্রতি আগ্রহ জাগে। অতিরিক্ত বলেই তো মন হারিয়েছে। প্রতিনিয়ত সৌন্দর্যে এমন সর্বনাশ হয় না। কিছু কিছু রূপ থাকে যা নিয়ম মানে না, হৃদয়ের ভেতরে ঝড় তোলে অনায়াসে। আর কায়রার মতন অভাগে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো পথ খোলা রাখে না। তাই যদি দোষ দিতেই হয়, তাহলে দোষ দাও সেই পুরুষালী সৌন্দর্যকে, পিশানকেও। কায়রা কেন শুধু একা দোষের ভাগীদারি হবে? যে সৌন্দর্য নিজের দিক থেকে অন্যের সংযম গলিয়ে দেয়। কায়রা তো শুধু তাকিয়েছিল, আসলে তার চোখে যে বিশ্ব তার পিছনে সৌন্দর্যের প্রতিচ্ছবি। মনে মনে এইসব অজাগিত ভাবনা ভাবছিল কায়রা। এর মাঝে পিছন বাম পাশে দ্বিতীয় সারিতে আনিমুল স্যারের পাশে বসলো। আনিমুল স্যার জানলায় ধরে বসেছে। কায়রা এবার খেয়াল করে দেখলো তারা একই লাইনে বসেছে। তার চোখে অচেতন এক হাসি ফুটলো।
কিন্তু সেই হাসি মিলিয়ে গেল পরক্ষণে, কারণ তার আর পিছনের মাঝখানে বসে আছে এক অচেনা মেয়ে। না, এই মেয়ে এই এটা মেনে নেওয়া যায় না, এটা মাঝখান থেকে সরাতে হবে যেভাবেই হোক। তাই বুদ্ধি খাটিয়ে কায়রার পাশে বসা মেয়েটিকে দেখে ঘুরে কোমল হাসি দিল, জিজ্ঞেস করলো, হাই, তোমার নাম কি? কি ডিপার্টমেন্টে পড়ি, অথচ চিনি না তো। মেয়েটি স্বাভাবিকভাবে বলল, আমি রিয়া। নাইস নেম। আচ্ছা, তুমি কি জানলার পাশে বসবে? রিয়া বিস্ময়ে হয়ে তাকালো। জানলার সিট ছেড়ে দিতে চাও? কায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে একটু ভেবে নিয়ে বলল, আসলে আমার ঠান্ডা একটু সমস্যা আছে তো, একবার লাগলে মাঝখানে আগে যায় না। জানলার ধারে বসলে ঠান্ডা বাতাস লাগে তো, তাই ভাবলাম। রিয়া তো জানলার সিট পেয়ে খুশি হলো, তাই তাড়াতাড়ি করে বলল, ও আচ্ছা, তাহলে তুমি আমার সিটে বসো। কায়রা ধীরে ধীরে সিট বদলে বসলো। এখন তো আর পিছনের মাঝে শুধু যাতায়াতের ফাঁকটুকু দূরত্ব খুব বেশি নয়, আবারও খুব কম নয়, ঠিক যেমনটা তাদের আগোছালো নামহীন সম্পর্ক। পেছন থেকে দীপ্তির কাপা গলা ভেসে এলো, ইরে, এত কষ্ট করে জানলার সিট ম্যানেজ করলি, আবার ছাড়লি কেন? কায়রা দীপ্তির দিকে তাকিয়ে শুধু মুচকি হাসলো, কোনো উত্তর দিল না। দীপ্তি কায়রার মুখে চেনা উজ্জ্বলতা খেয়াল করে পাশের শাড়িতে বিশাল সাইকেলে বসা দেখে সব বুঝে গেল। নিজের ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে নিল, আর পিছনের সবই লক্ষ্য করছিল এতক্ষণ, তবে কিছুই দেখেনি, এমন ভান করে নিজের ফোন ঘাটছিল। তার মুখে নির্লিপ্ত ছায়া, কিন্তু সেই নির্লিপ্ততার আড়ালে কি লুকিয়ে আছে তা বোঝা সাধ্য কারণে। পরক্ষণে বাসের ইঞ্জিন গর্জে উঠল, ভ্রমণের যাত্রা শুরু হলো, আর সঙ্গে সঙ্গে শুরু হলো কিছু অদৃশ্য অনুভূতি, যার ভবিষ্যতের গন্তব্য এখনো অজানা। কায়রাকে বিদায় জানিয়ে চাচা ভাতিজা দুজনে হেলে দুলে হাঁটছিল ক্যাপসুল মার্কেটের পাশ ঘেঁষে। রাত বাজে তখন 8:30। দোকানের সাইনবোর্ডে রঙিন বাতিগুলো একে একে জ্বলে উঠেছে। মূলত রাত হলে টাঙ্গাইল শহরটা ঘুরে আলাদাই আমোদ পাওয়া যায়। কত মানুষের বেরিয়েছে এই রাতে, কেউ প্রয়োজনে তো কেউ অকারণে ভিড়ের ভেতর। তারা দুজন আলাদাই এক জগতে রয়েছে। হাঁটতে হাঁটতে কাবের খেয়াল করলে গায়ের ছোট হয়ে গেছে। বাচ্চাটা ছোট দুটো চোখ পিটপিট করছে, পাপড়িতে ঘুমের ভার ভার ভাব। তা দেখে কাবের জিজ্ঞেস করলো, কিরে মুরগির বাচ্চা, ঝিম্মাইরা গেলি কেন? নচরণ অফ কইরা দিলি যে? কায়ান কাবিরের গলায় আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল, মাথাটা শক্তপোক্ত কাঁধে নামিয়ে আধো বোঝা চোখে ধীর স্বরে বলল, ঘুমো আজকে যাচুক মা যাব। কাবের ভ্রু কুচকে গেল সামান্য। এই তো একটু আগে কি হাসছিল, এত তাড়াতাড়ি মুড শেষ? তাই কাবির খ্যাটখ্যাটে গলায় বলল, চুপ কর, এক্ষুনি কিসের ঘুম? বাসায় যাইরা তো সে মায়ের আঁচলের তলায় ঢুকবি, এখন বাইরে আইছস, তাই আপাতত চাচুর লগে এনজয় কর। কায়ান তার চাচুর কথার মানে কতটা বুঝলো সে জানে, তবে ফোকলা দাঁতের এক চওড়া হাসি দিয়ে সব জবাব সেরিয়ে দিল। কাবিরের খ্যাটখ্যাটে গলায় কায়ানের ঘুম এমনিতেই উধাও। এদিকে কাবির ভাবলো কায়ানের মনটা অন্যদিকে নিতে হবে, মায়ের দিকে থেকে ধ্যান ছুটিয়ে ভোলাতে হবে বাচ্চাটাকে। তাই একটু এগিয়ে একটা কনভেনশনালি দোকানের সামনে দাঁড়িয়ে বলল, কি নিবি? চিপস কিনবি? কিনলে কিন। চিপস দেখতে পেয়ে কায়ানের চোখ মুহূর্তে চকচক করে উঠল। তড়াক পেকে কাবিরের কান থেকে মাথা তুলে দোকানের সব জিনিস দেখতে লাগলো সে। কিসের ঘুম, কিসের বাড়ি, এখন এনার্জি ফিরে এসেছে। ছোট ছোট দুই হাত বাড়িয়ে তা থেকে একটা বড় সাইজের কুরকুরে চিপসের প্যাকেট নামিয়ে ধরলো, যার দাম 50 টাকা। তা দেখে কাবির মুচকে বলল, ব্যাটা শালা, ধরলি তো ধরলি, 50 টাকারটাই ধরলি, 10 টাকার গুলো চোখে পড়ে না? কায়ানের মুখে হাত চেপে খিলখিলি হাসলো, যে সে বুঝে শুনে সবচেয়ে দামি চিপসটা বেছে নিয়েছে। তারপর বলল, জুস কিনে দাও, ম্যাঙ্গো জুস। কাবির ঠিক রসিকতা নাকি ইচ্ছাকৃতভাবে কায়ানের হাতে চিমটি কাটলো তা বোঝা গেল না। খুব বেশি জোরেও না, আবার আস্তেও না। তবে কায়ান সেই চিমটির তোপে নিজের হাত চেপে ধরে সেই স্থান ডলতে ডলতে মৃদু আর্তনাদ করে বলল, উফ, মারছো কেন, ব্যথাটা? কাবির শয়তানি হাসি হাসলো এবার।
চিমটি কেটে শান্তি পেয়েছে সে। এরপর যদিও হার মেনে জুস কিনে দিতে হবে, চায়নের হাতে ধরিয়ে দেয়। তারপর বলল, কই মারলাম, এইটারে মারা কয়, চিমটি ক, আমার বেশি টাকা খরচ করার পানিশমেন্ট দিলাম তোরে। কায়ান এই শুনে গোলমোল চোখে তাকিয়ে রইল। কি বুঝে যেন হঠাৎ করে কাবিরের কাঁধে বেশ শক্ত করে কামড় দিল। কাবির নিজেও এমন বিড়বিড়ি দাঁতের কামড়ে চেঁচিয়ে উঠে কায়ানকে ছাড়াতে বলল, ইয়াল্লাহ, মাইরা লাগলেছে, আহ। কাবির মৃদু চিৎকার করে উঠলো এভাবে। কাবির এভাবে দেখে কায়ান খিলখিলিয়ে হাসি ফেটে পড়ল। সেই হাসিতে শিশিরের মতো স্বচ্ছ দুষ্টুমি। কাবিরও রাগ ধরে রাখতে পারল না, আঙ্গুল দিয়ে তার সামনে দুই দাঁতে টোকা দিল। কায়ান সেসবে পাত্তা না দিয়ে চিপসের প্যাকেট খুলতে চেষ্টা করছিল। কিছুক্ষণ চেষ্টা করার পর ব্যর্থ হলে কাবিরের দিকে প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, খুলে দাও, পাচ্ছি না আমি। কাবির মুখ ঘুরিয়ে রইল সেভাবে, কথা বললো না একটাও। ভান করছে এমন যেন অভিমান হয়েছে। তা দেখে কায়ান ভাবলো কাবির রাগ করছে বোধহয়, তাই শিশুসুলভ ভঙ্গিতে মাথাটা একটু চুলকিয়ে কাবিরের গালে চুমু খেয়ে বলল, সরি, আলকোহল কামড়াবো না, এখন খুলে দাও। এই সরল স্বীকারোক্তি দেখে চুমু খেয়ে কাবিরের মুখে বিজয়ের হাসি ফুটে উঠলো। তাই প্যাকেটও ছিঁড়ে দিল, তবে নিজের ভাগ নিতে ভুলল না। এক খাবার বেশ কয়েকটা চিপস মুখে পুরে ফেললো কাবির। মুখ ভর্তি চিপস নিয়ে দুজনে হাঁটতে হাঁটতে একটা ফুটকার্টের পাশে চায়ের দোকানের সামনে এসে থামলো। কাঠের পাতা বেঞ্চে বসিয়ে দিল কায়ানকে, পাশে বসলো কাবির নিজেও। কায়ান তো চিপস আর জুস খেতে ব্যস্ত। চায়ের দোকানে চারপাশে চায়ের কাপে ধোয়া উঠছে, পাউরুটিতে মালাই লাগিয়ে সেগুলো পোড়ানো হচ্ছে। উফ, কি সুন্দর সেই ঘ্রাণ, মম করছে চারিদিক সেই ঘ্রাণে, সুগন্ধে মুখরিত চারপাশ। কাবির বসে থেকে দুই হাত উঠিয়ে আর মোড়া ভাঙলো, শরীর টান টান করলো মোড়ার মুচড়ি করে। পাশে বসা কায়ান চিপস খেতে খেতে হেলান দিয়ে চাচার গায়ের সাথে লেপটে। চোখে এখন ঘুমের ছায়া নেই, বরং চোখ মুখ উজ্জ্বল করছে প্রাপ্ত খুশিতে। শহরের কোলাহলের মাঝেও সেই মুহূর্তে তারা ছিল একখানি নিরিবিলি নিকুঞ্জের মতো। আকস্মাৎ সামনে রাস্তার দিকে তাকাতে কাবিরের সামনে এক পরিচিত নারী মূর্তি ভেসে এলো। প্রীতিশা যাচ্ছিল কোথায়, কিন্তু তা না ভেবে সেখানে বসে থেকে কাবির ডাক দিয়ে বলে, ওই প্রীতি। প্রীতিশা পরিচিত পুরুষালী গলার স্বর শুনে চমকে পাশ ফিরে ঘুরে তাকালো। মুহূর্তে তার মুখে এক হালকা চলচলে হাসি ফুটলো। পুরো সব তাড়াহুড়োয় ভার কমে গিয়ে আর দেরি না করে কাবিরের কাছে এগিয়ে গিয়ে বলে, ও তুমি কেমন আছো? কাবির ধীর স্বরে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা কও? কালকে তো ফোন দিলা না। প্রীতিশা নরম গলায় বলল, আমার তো সেমিস্টার চলছে জানোই, ভেবেছিলাম রাতে পড়া শেষ করে কল করবো তোমায়, কিন্তু ওইভাবেই পড়তে পড়তে চোখটা যে কখন লেগে গেল বুঝতেই পারিনি। এমনি বইটাও বন্ধ করিনি, তাই সকালে উঠে তোমাকে আগে মেসেজ করেছিলাম, দেখোনি। কাবির মাথা নাড়ে। মনে পড়ে আজ সকালে দেওয়া প্রীতিশার মেসেজের কথা। তখন সবে ঘুম থেকে উঠেছিল কাবির। ফোনে টুম করে শব্দ হওয়ায় যখন ফোন হাতে নিয়ে প্রীতিশার মেসেজ চোখে পড়ে, তখন অটোমেটিক কাবিরের সদ্য ঘুম থেকে ওঠা কুচকানো মুখটা হাস্যজ্বল্য হয়ে যায়। এর মানে ও নিজেকে সায় দিচ্ছে। নিজের এই ছোট ছোট অনুভূতিগুলোকে ভাবনা ঝেড়ে কাবির সামনের বেঞ্চে বসতে ইশারা করলো প্রীতিশাকে। এরপর গম্ভীর ভাবে বলল, দেখছি, আগে বসো এই জায়গা। রাতে বের হয়েছ কেন? কইছিলে সন্ধ্যার পর বের হবে না। প্রীতিশা বলল, কাবিরের সামনে বেঞ্চে জিপ দিয়ে চোট ভিজিয়ে হালকা এসে বলল, আসলে দরকারেই বেরিয়েছিলাম, ভাইয়া নেই বাসায়, তাই রাতে রান্না করার ইচ্ছে হয়নি, ভাবলাম বাইরে থেকে পিৎজা নিয়ে আসি, বাচ্চারাও তাই বললো, তাই আর কি। ততক্ষণে কাবিরের চা এসে গেছে। তাতে চুমুক দিয়ে কাবির বলল, বুঝলাম, একটা কথা কও তো, এত যে কৈফিয়ত দিচ্ছো আমার বিরক্ত লাগতেছে না? প্রীতিশা হেসে উত্তর দিল, উফ, বরং এটা ভেবে ভালো লাগলো যে আমার কৈফিয়ত দেওয়ার মতন মানুষ জুটেছে। কাবির উত্তরটাই বিগলিত হলেও প্রকাশ করলো না, নিচে হাই তুলে বলল, নতুন নতুন ভালোই লাগে। প্রীতিশা সেসব গুরুত্ব না দিয়ে বলল, ওইসব ছাড়ো, এই কিউট বাচ্চাটা কে? কাবির পাশে বসা কায়ানের চুলে এলোমেলো করে বলল, আমার ভাইজানের পোলা।
আই মিন ভাতিজা। প্রীতিশা ততক্ষণ বাচ্চাটিকে কোলে নিয়েছে। অবাক করার বিষয়, আজ কায়ান বলে যেতে আপত্তি করেনি, গাইগুই করেনি। প্রীতিশা কি একটা যেন মনে করার চেষ্টা করছে, তারপর বলল, ওকে যেন কোথায় দেখেছি। ও হ্যাঁ, ওর সাথে আমার নিউ মার্কেটে দেখা হয়েছিল। কবে? ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করলো, কবে? প্রীতিশা উচ্চারিত স্বরে বলল, সে অনেকদিন আগে। ওকে, ওর মাকেও চিনি আমি, মানে মুখ চিনি। এবার বুঝলাম ওই মহিলা তোমার ভাবি। কবির মাথা নাড়ালো, পরপর চায়ে চুমুক দিল। প্রীতিশা আবারও বলল, সেদিন কি হয়েছিল জানো? তোমার ভাবি দেখে আমি 2 মিনিট স্তব্ধ হয়েছিলাম। কবি অতি সাধারণ কথায় আজও আগ্রহী হয়। অন্যদের কথা এত দীর্ঘ নিয়ে জীবনে শুনতে না কবি, না সেসব শোনার মানুষে। সামনের মানুষটা যখন প্রীতিশা, তখন কবির নীতি রীতি সব ভিন্ন। তাই মনোযোগ দিয়ে শুনতে বলল, জ্ঞান জ্ঞান। প্রীতিশা বলে উঠলো, মানে এত সুন্দর দেখতে ছিল, মাশাআল্লাহ। আমি মেয়ে হয়ে তাকিয়েছিলাম। সত্যি বলতে এত সুন্দর নিখুঁত মেয়ে আমি আগে কখনো দেখিনি। কবির এমন কথায় পিছলে হাসলো। প্রীতিশার দিকে তাকে গম্ভীর দৃষ্টিতে বলল, সৌন্দর্য জিনিসটাই একটা বিশেষত্ব আছে। সেটা হইল এই জিনিসটা সবার দৃষ্টিতে এক হয় না। যেমন আমার দৃষ্টিতে একজন আছে যে আরো সুন্দর, আরো নিখুঁত। তার পাশে ঐশ্বর্যের আয়না নিয়েও আমার চোখে আল লাগতো না। কিন্তু যিনি সাধারণ থাকলেও মানুষ বিশেষ, সবচেয়ে সুন্দর। প্রীতিশা কৌতূহল ভরে বলল, সেটা কে? কবির মৃদু হেসে বলল, অন্য আরেকদিন কুমু। এখন জলদি কও, কি খাবা? হাতে টাকা আছে আজ, তাছাড়া তোমার খাওয়ানোর ঋণ শোধ করি নাই এখনো। প্রীতিশা হেসে বলল, তুমি না চা খাচ্ছ, আপাতত ওটাই খাওয়াও। আজ রাতের খাবার কিনে ফেলেছি অলরেডি, না হলে তোমার টাকা খরচ করতাম আমি। কবির দোকানদারকে হাঁক দিয়ে বলল, চাচা আরো 2 কাপ চা দেন, আগে লগে 2টা বন পাউরুটি মালাই দিয়া। প্রীতিশা বিস্ময় হয়ে প্রশ্ন করলো, এখন পাউরুটি কে খাবে? কবির চোখ থেকে সানগ্লাস খুলে পরিষ্কার করছিল। প্রীতিশা উত্তরে বলে, আমরাই চা দিয়া খামু। প্রীতিশা ভ্রুকুচকে খানিকটা হতবুদ্ধি হয়ে মুখ ফসকে বলে, চা দিয়ে পাউরুটি খাওয়া যায়? কবির স্তব্ধ হয়ে বসে বেঁকে চাইল প্রীতিশার দিকে, যেন ভুল জায়গায় ভুল কিছু বলে ফেলেছে সে। আসলেই বলেছে, চা দিয়ে পাউরুটির মতো স্পেশাল খাবার যে মিশ দিয়েছে, তাতে তো উগান্ডায় পাঠানো উচিত। অন্তত কবির তাই করবে। তাই কবির অবাক হয়ে বলল, জীবনে কোনোদিন চায়ে পাউরুটি চুপাইয়া খাও নাই সিরিয়াসলি? এমন কথায় প্রীতিশা খানিকটা লজ্জা মিশিয়ে গেল। ও আসলে খায়নি কোনোদিন। চা জিনিসটা খুব একটা খাওয়া হয় না, তাও তো এইসব বাজারের চা। বসার কফি খেতে বেশিরভাগ সময় চা করতে হতো তা ওর ভাইয়ের জন্য আলাদা করে, কারণ কৃষাণ আবার কফি খায় না। ভাবনার মাঝে কবির কথায় প্রত্যুত্তরে প্রীতিশা মাথা নাড়িয়ে লাজুক ভঙ্গিতে তার উল্টো ঠোঁট নিভৃত দৃষ্টিতে তাকিয়ে রইল কবিরের দিকে। কবির তা লক্ষ্য করে হঠাৎ ভাবে শ্বাস ফেলল। তারপর প্রীতিশাকে ভাগে পেয়ে বিক্ষোভের জ্ঞান ঝেড়ে বলে, বুঝেছি, আদুরে তুলালি হতে ধইরা অনেক কিছু শেখানো লাগবে আমার। তা গরম চা যে ফু দিয়া খাইতে হয় তা জানো তো? এখন কও এইটা জানো না? প্রীতিশা ফিক করে হাসলো এমন কথায়। মাথা নাড়ালো কবির এই প্রশ্নে। এর মানে সে জানে চায়ে ফু দিয়ে খেতে হয়। তখন টং দোকানে ধোয়া উঠছিল ক্রমাগত। রাতের কুয়াশায় তা আরো গাঢ় হচ্ছিল। এমন সময় কিশোর ট্রেতে করে 2 কাপ ধোয়া ওঠা মাটির ভাঁড়ে চা এনে গেল তাদের সামনে। প্রীতিশা কাল থেকে কায়ানকে আস্তে করে নামিয়ে পাশে বসালো। তারপর ট্রে থেকে একটা কাপ তুলে নিল। কাপের গা ছুঁয়ে থাকা উষ্ণতা আঙুল বেয়ে ভেতরে ছড়িয়ে পড়লো। পাশে রাখা 2টো মালাই লাগানো বন পাউরুটি নীরবে ডাক দিচ্ছিল তাদের। কবির নিজের চায়ের ভাতটা হাতে নিয়ে পাউরুটির টুকরো চায়ে ডুবিয়ে বলল, এমনি চুবাও, তারপর মুখে দিয়ে দেখো, জাস্ট অমৃত অমৃত। এই বলে সে চোখ বন্ধ করলো। মুখের স্বাদের ভেতর ডুবে গিয়ে অন্য এক জগতে পৌঁছে গেছে সে।
তার মুখের তৃপ্তি দেখে প্রীতিশার কৌতূহল বাড়ল। সেও কবিরের অনুসরণ করে সাবধানে পাউরুটি চায়ে ভিজিয়ে মুখে দিল। নরম পাউরুটির ভেতরে চায়ের উষ্ণতা আর মালাইয়ের মিষ্টি কোমলতা মিশে এক অদ্ভুত স্বাদ তৈরি করলো। স্বাদ পেতে প্রীতিশার চোখ বিস্ময় বড় হয়ে উঠল। সে হাস্যলজ্জ ভাবে বলল, ওয়াও, এটা তো দারুণ খেতে। কবির ঠোঁটে ফুটে উঠল আত্মতৃপ্তি গর্বের হাসি। আজ সে এক বিশাল স্বাদের গুপ্তধন আবিষ্কার করে ভাগ করে দিল আপন কারোর সাথে। কবির কায়ানকে খেতে সাথে এসে মুখ ঘুরিয়ে নিল। সে এখন জোশের স্বাদ নিতে মগ্ন। চা পাউরুটির সরল সুখ আর তার কাছে এমন আকর্ষণীয় নয় বর্তমানে। তবে সুযোগ পেলে চাচা ভাতিজা এই টং দোকানে বেঞ্চে পাশাপাশি বসে বিকেলে এমন চা পাউরুটির স্বাদ আস্বাদ করে। কায়ান মুখ ঘুরিয়ে হাওয়ার কাবিরে নিজের টুকরোটা খেয়ে ভাবলেশীন হয়ে বলল, না খাইলে নাই, ভালো জিনিস মিস করলি বেটা। প্রীতিশা খাওয়া শেষ হতেই কবির বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। চোখের চশমা কপালে ঠেলে তুলে নিয়ে একেবারে চারপাশে তাকালো। হঠাৎ করে দায়িত্বের ভারটা তার কাঁধে এসে বসেছে, সেটা কবির অনুভব করে তার প্রকাশেও করে না। তারপর দোকানের মালিকের কাছে গিয়ে বিল মিটিয়ে ফিরে এলো। কায়ানকে আলতো করে কোলে তুলে নিয়ে প্রীতিশার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, বাসায় যাবে না, চলো দিয়ে আসি। প্রীতিশা দুই হাত ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর বেঞ্চ থেকে খাবারের ব্যাগ তুলে মৃদু গলায় জিজ্ঞেস করলো, আমার জন্য উল্টো রাস্তায় যাবেন? কবির ঠোঁটের কোণে হালকা হাসি টেনে জবাব দিল, বেশি দূর যাবো না, খালি বাডার মোড় পার করে দিয়ে আসবো, তাহলেই হব, বাকি রাস্তা সেফ। এ কথায় মাথা নেড়ে সায় দিল প্রীতিশা। রাতে বাড্ডার মোড় একা পার করা নিরাপদ নয় একটা মেয়ের জন্য। বখাটের মেলা বসে সন্ধ্যার পর থেকে। তাই দ্বিমগ্ন না করে কাবিরের পিছু পিছু হাঁটতে শুরু করলো প্রীতিশা। তবে কাবির তাকে পেছনে ফেলে এগোয়নি। এক হাতে কায়ানকে বুকে জড়িয়ে রেখে আরেক হাতে প্রীতিশার হাত শক্ত করে নিজের মুঠোয় ধরে সে ব্যস্ত রাস্তা পার হচ্ছিল, অতি সতর্ক ও সচেতন ভঙ্গিতে। এখন পৃথিবীর সব কোলাহল থেকে দুজন নিরাপদ করে রাখাই যেন তার একমাত্র কাজ। কাবির চোখ ছিল রাস্তায়, গাড়ির হেডলাইট, হর্নের শব্দ, মানুষের ভিড়। তার চোখ দুটো ব্যস্ত, অথচ প্রীতিশার চোখ আটকে ছিল কাবির শক্ত কাঠের মুঠোয় থাকা তার কোমল হাত। তারপর ধীরে ধীরে চোখ সরে এসে থেমে গেল কাবিরের অচঞ্চল অবয়বে। এক সময় সেই ছাতানো বুনো সার গাছের ছেলেটার একটু একটু পরিবর্তন চোখে পড়ছে প্রীতিশার। বেশ সুচারু ভাবে বদলে যাচ্ছে সে। তার ভেতরে ফুটে উঠেছে অনুবস্ত স্থিরতা এবং অনুচারিত দায়বদ্ধতা, যেটা অন্তনীয় তবে ধীরে ধীরে প্রতিনিয়মান হচ্ছে। এই সামান্যতম দৃষ্টিটুকু প্রীতিশার চোখ জুড়িয়ে দিল। প্রীতিশার ভেতরে কোনো নিঃশব্দে একটা স্বপ্ন দানা বাঁধল, একটা ছোট সংসারের স্বপ্ন। ওদের দুজনে যেখানে এই অগোছালো কাবিরকে সে যত্ন করবে, ভালোবাসা ধৈর্যে গুছিয়ে নেবে, তার ছন্ন ছাড়া দিনগুলো বাঁধবে এক ছাদের নিচে। তবে নিয়মের নয়, মায়ায় বান্ধনে। কাবির মানুষটাকে পরিবর্তন করতে চায় না, কারণ প্রীতিশা তো এই কাবিরের ভালোবেসেছে। হয়তো সরাসরি মুখে ফুটে বলেনি, কিন্তু কাবির বুঝে নিয়েছে তার প্রীতিকে। প্রীতিশার নীরব ভালোবাসার আহ্বানে কাবির নিজ মৌন স্বীকৃতি জানিয়েছে, যার ফলস্বরূপ কাবির অধিকার সমেত প্রীতিশার হাত ধরতে পেরেছে। তাকে সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে দেওয়ার মতন দায়িত্ববোধ জন্মেছে মনে। এই ছোট ছোট যত্ন, খেয়াল, মেহনতে উপলব্ধি করে প্রীতিশা। এখন তো নিয়ম করে ফেলে কোথায় এর প্রণয়ে যুগলের। ব্যস্ত রাস্তার মাঝখানে হেঁটে যাওয়া মানুষগুলো শুধু কাবির নয়, সে এক সামান্য ভালোবাসার স্বপ্ন, যাকে পূর্ণতায় দেওয়ার সাহস প্রীতিশা আনমনেই খুঁজে পেয়েছে। নিজের ভেতরে সেই স্বপ্ন পূর্ণতা পাবে কবে প্রীতিশা জানে না, তবে কাবিরের সাথে কাটানো সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো অদ্ভুত সুন্দর। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, আর ভুল হলে সেটা আমাকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। তোমাদের এইটুকুনি ভালোবাসাই আমার দরকার।